কেরালার কথা বললে প্রথমেই যে নামটি উঠে আসে সেটি হলো কেরালার প্রাণকেন্দ্র কোচি। আর আমাদের কেরালা ট্যুরের শেষ পর্ব এই কোচিকে কেন্দ্র করে। আগের পর্বের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন। যারা আগের পর্বটা দেখেননি তাদেরকে বলে রাখি, আমাদের আগের পর্বে আমি ডেসক্রাইব করেছিলাম কিভাবে মুন্নার আসা যায়। মুন্নারে আমরা ছিলাম হোটেল মুন্নার ক্যাসেলে, সেখানে ছিল আমাদের 2 নাইটের জন্য স্টে। মুন্নারে আমরা প্রথমে সাইট সিনের জন্য দেখে নিয়েছিলাম মুন্নার টি গার্ডেন, আর তার সঙ্গে ছিল ইকো পয়েন্ট এবং মধুপট্টি ড্যাম। পরের দিনের জন্য আমাদের ছিল এর্নাকুলাম ন্যাশনাল পার্ক। এবার আসি আজকের এপিসোডে। মুন্নার থেকে চেক আউট করে আমরা আর্লি মর্নিং ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম আমাদের কোচির উদ্দেশ্যে। রাস্তায় পড়েছিল চকলেট ফ্যাক্টরি, সেখান থেকে আমরা প্রয়োজন মতো চকলেট কিনে নিলাম। প্রত্যেকটা চকলেটের পার গ্রাম করে ইন্ডিভিজুয়াল প্রাইস থাকে, আপনারা যদি চান তাহলে এখান থেকে চকলেট কিনে নিতে পারেন। আমি এখান থেকে কিনেছিলাম চকলেট ক্রাঞ্চি এবং হোয়াইট চকলেট, যেটির 250 গ্রাম করে প্রাইস ভ্যালু থাকে 360 টাকা এবং 250 টাকা। চকলেটগুলো হাই প্রাইজের, কিন্তু টেস্ট ওয়াইজ ভীষণ ভালো ছিল। মুন্নার থেকে কোচির ডিস্টেন্স 124 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগে 3.5 ঘন্টা মতো। এবার বলি আপনারা কলকাতা থেকে কোচি কি করে পৌঁছাবেন। শালিমার থেকে বা ডানকুনি থেকে আপনারা অনেক ডিরেক্ট কোচি ট্রেন পেয়ে যাবেন। সমস্ত ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে নিয়ে দেব। এছাড়া আপনারা বাই এয়ারেও আসতে পারেন, সেক্ষেত্রে প্রাইস ভ্যালুটা একটু বেশি থাকে। এবার বলি কোচিতে এলে আপনারা কোথায় থাকবেন। কোচিতে থাকার জন্য বিভিন্ন টাইপের হোটেল পাওয়া যাবে। 2000 টাকা থেকে স্টার্ট এমন হোটেল এখানে প্রচুর পেয়ে যাবেন আপনারা। আমরা যে হোটেলটায় ছিলাম সেটি ছিল হোটেল সাউথ রিজেন্সি, যেটি সাউথ এর্নাকুলাম জাংশন থেকে মিনিট 2 হাঁটা পথের ডিস্টেন্সে। যারা কম বাজেটে ট্যুর প্ল্যান করতে চাইছেন তাদের বলবো আপনারা হোটেল সাউথ রিজেন্সিতে থাকতে পারেন। এখানে পার নাইট কস্ট ভ্যালু থাকে 1500 থেকে 2000 টাকার মধ্যে। এনাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন এনাদের 3টে ক্যাটাগরি রুম আছে। ডিলাক্স ক্যাটাগরির রুমের প্রাইস থাকে 1500 থেকে 2000 টাকার মধ্যে। এছাড়াও আপনারা সুপিরিয়র এবং প্রিমিয়াম রুম পেয়ে যাবেন, সেক্ষেত্রে প্রাইস ভ্যালুটা থাকে 2500 অ্যাবভ। হোটেলে চেক ইন করে আমরা সেই দিন বেরিয়ে পড়লাম আশেপাশে সাইট সিনগুলো দেখার জন্য। আমাদের হোটেল থেকে স্টেশন যেমন কাছে ছিল তেমনি কাছে ছিল আমাদের মার্কেট এরিয়াটা। সামনেই একটা ভেজ রেস্টুরেন্ট দেখে চলে গেলাম সেখানে ধোসা ট্রাই করতে। আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম একটি মশালা ধোসা, যেটির প্রাইস পড়েছিল 80 টাকা। আপনারা এলে এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিন দেখার জন্য। কেরালার দক্ষিণ পশ্চিম উপকূল রেখার অন্যতম মনোরম গন্তব্য এই কোচিতে আছে অসাধারণ কিছু পরিদর্শন করার জায়গা। বন্দর পেরিয়ে আমাদের প্রথম যে সাইট সিন ছিল সেটি ছিল সেন্ট ফ্রান্সিস চার্চ। প্রাথমিকভাবে 1503 সালে নির্মিত এই চার্চটি ভারতে ইউরোপীয়দের প্রথম গির্জা হিসেবে পরিচিত এবং এর বিশাল ঐতিহাসিক প্রাসঙ্গিকতা রয়েছে। এটি একটি রোমান ক্যাথলিক গির্জা, একটি ডাচ সংস্কারবাদী গির্জা হিসেবে পরিচিত। সেন্ট ফ্রান্সিস চার্চ বিশ্বব্যাপী ভ্রমণ প্রেমীদের জন্য একটি মক্কায় পরিণত হয়েছিল, কারণ পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামাকে 1524 সালে কোচিতে তার মৃত্যুর পর এখানেই প্রথম সমাহিত করা হয়েছিল। এই সেন্ট ফ্রান্সিস চার্চের পিছনেই আছে ভাস্কো হাউস, যা মহান পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো ডি গামার বাসস্থান ছিল বলে মনে করা হয়। এই ভাস্কো হাউস ফোর্ট কোচির প্রাচীনতম পর্তুগিজ ভবনগুলোর মধ্যে একটি, যা 16শ শতাব্দীর প্রথম দিকে নির্মিত। ভাস্কো হাউস সাধারণত ইউরোপীয় স্থাপত্যের খেলা, সাদা রং, উঁচু কাঠের ছাদ, বড় কাঁচের জানলা এবং বারান্দা সহ বারান্দা সেই সময় একটা বৈশিষ্ট্য।
আজ ভাস্কো হাউস সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সহ একটি হোমস্টে রূপান্তরিত হয়েছে। বিল্ডিংয়ের চারপাশে গল্প এটিকে ফোর্ট কোচির অন্যতম শীর্ষ এবং ইনস্টাগ্রামযোগ্য স্পট বানিয়েছে। এর পরের গন্তব্য ছিল আমাদের চাইনিজ ফিশিং নেট। কোচির সবচেয়ে জনপ্রিয় পর্যটন দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটি। তাই আপনি যদি কোচিতে মাত্র একদিনের ট্রিপ করেন তাহলে ফোর্ট কোচিতে যা করতে হবে তার তালিকায় এটি থাকা উচিত। কথিত আছে পর্তুগিজ যুগে এখানে অবতরণকারী চীনা অভিযাত্রীরা এই মাছ ধরার জালগুলো স্থাপন করেছিলেন, যা সেই স্থানে প্রতীক হয়ে উঠেছে। এটি বিশ্বাস করা হয় যে 15 শতকে ফোর্ট কোচিতে প্রথম চীনা মাছ ধরার জাল স্থাপন করা হয়েছিল এবং সেগুলো এখনও ব্যবহার করা হচ্ছে। তারপর থেকে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু তাদের কৌশল একই রকম যা প্রথম ব্যবসায়ীরা ব্যবহার করেছিলেন। আপনি যদি মাছ ধরার সেই পুরনো কৌশলটি দেখতে চান তবে কেবল ভাস্কো ডা গামা স্কোয়ারে যান। ফোর্ট কোচি সৈকত বরাবর একটি সরু হাঁটার পথ। চাইনিজ ফিশিং নেট এবং কোচি সৈকত দেখার সর্বোত্তম সময় হলো সানসেটের সময়, যখন পুরো এলাকা সোনালি আভায় ঝলমল করে। সানসেটের সময়তে আপনারা ফিশিং নেটের ছবিও তুলতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদেরকে জেলেদেরকে কিছু টিপ দিতে হয়, 100 থেকে 200 টাকা মতো। এই ফোর্ট কোচি বিচের বাইরে আপনারা অনেক ছোটোখাটো দোকান পেয়ে যাবেন এবং সন্ধ্যায় হাঁটার জন্য পর্যটক এবং স্থানীয়দের সমানভাবে জনপ্রিয় এই জায়গাটি। সেখান থেকে বেরিয়ে মিনিট 5-10 মতো হেঁটে আমরা পৌঁছে গেলাম ইহুদি শহর জিউ টাউনে, যেখানে আমরা দেখে নিয়েছিলাম ডাচ প্যালেস, যেটি মাটনচারি প্রাসাদ হিসেবেও পরিচিত। ডাচ প্রাসাদটি পর্তুগিজরা 16 শতকে তৈরি করেছিল। পরে এটি কোচির রাজার কাছে উপস্থাপন করা হয় এবং 17 শতকে ডাচরা এটিকে সংস্কার করে। এখন এটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এটিতে মহারাজাদের প্রতিকৃতি, পুরনো ডাচ মানচিত্র, পৌরাণিক সমস্ত কাহিনী, রাজকীয় পালকি এবং সময়ের আসবাবপত্রের একটি দুর্দান্ত সংগ্রহ আছে। এটি সম্পূর্ণটা ঘুরে দেখার জন্য আপনাদের 1-2 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে। এরপরে আপনারা চলে যেতে পারেন সান্তা ক্রুজ ব্যাসিলিকা চার্চে, যেটি ভারতের প্রাচীনতম ক্যাথলিক চার্চগুলোর মধ্যে একটি। সেটি বাস্তিয়ান স্ট্রিটে অবস্থিত এবং এটি কেরালার 8টি ব্যাসিলিকাগুলোর মধ্যে একটি। এখানে পর্তুগিজদের দ্বারা নির্মিত কয়েকটি ভবনের মধ্যে একটি, যা ডাচরা রক্ষা করেছিল। পরবর্তীকালে 19 শতকে ব্রিটিশদের দ্বারা ভেঙে ফেলা হয় এবং পুনর্নির্মাণ করা হয়। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ইহুদি শহরে, যেটি জিউ টাউন হিসেবে পরিচিত। ম্যাটেনচারি প্রাসাদ এবং 14 শতকের প্যারাদিসি সিনানগের মধ্যে স্যান্ডউইচ করা ইহুদি শহর, কোচির সমৃদ্ধ ইহুদি উত্তরাধিকারীদের একটি জীবন্ত সাক্ষ্য। কৌতূহলী পর্যটকদের জন্য এই জিউ টাউন কোচির একটি নজরকাড়া পর্যটন স্থান। এটি কোচিতে দুর্ধর্ষ কেনাকাটার জায়গা। আপনারা চাইলে ছোটোখাটো জিনিসও এখান থেকে কিনতে পারেন। এরপরে আমরা চলে গেলাম পরদেশি সিনাগগে, যেটি ভারতের প্রাচীনতম সিনাগগগুলোর মধ্যে একটি। আমাদের সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো কমপ্লিট করে আমরা চলে গেলাম হোটেলে। সেখান থেকে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম কোচি মেরিন ড্রাইভে, যেখানে আপনারা সানরাইজ এবং সানসেট দুটোই উপভোগ করতে পারেন বোটিং করে। এখানে মোটর বোট, হাউস বোট এবং স্পিড বোট, বিভিন্ন বিলাসবহুল বোটের ব্যবস্থা আছে, তবে আপনাদেরকে আগে থেকে টিকিট কেটে রাখতে হয়। এখানে দুটো ক্যাটাগরিতে বোট সার্ভিস চালু আছে। যদি আপনারা বড় বোট অর্ডার করেন তবে 8 পারসনের জন্য এখানে পার আওয়ার 1200 টাকা করে। যদি ছোট বোট অর্ডার করেন তবে পার আওয়ার 450 টাকা করে। এই বোট সার্ভিস সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চালু থাকে। যদি আপনারা লাক্সারিয়াস বা প্রিমিয়াম ক্লাসের ট্যুরিস্ট বোট অর্ডার করেন তবে সেক্ষেত্রে এটি সার্ভিস ভ্যালু থাকে 10টা থেকে 1টা এবং আবার 2টো থেকে 6টা পর্যন্ত। এনাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যেখান থেকে আপনারা
চুজেন প্লেসেস, টাইমিংস এবং টিকিট ফেয়ারটা দেখে নিতে পারেন। এই মেরিন ড্রাইভের ওপর কিছু দূর এগোলে আপনারা একটি প্রজেক্টরের মাধ্যমে সমস্ত সার্ভিস এবং ফেসিলিটিস পেয়ে যাবেন দেখতে, যেখানে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হয়। আপনারা যারা কোচিতে আসবেন ভাবছেন, সন্ধেবেলাটা যদি কাজ না থাকে তবে এখানে এসে অনায়াসে 1-2 ঘন্টা কাটিয়ে যেতে পারেন। সন্ধ্যের টুকিটাকি খাবারের জন্য আমি অর্ডার দিয়েছিলাম একটি ওরিও মিল্কশেক, যেটির প্রাইস পড়েছিল 80 টাকা। সেখান থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম হোটেলের পথে। রাস্তায় পড়ল একটি চার্চ, যেটির নাম আমার খুব সম্ভবত জানা নেই, তবে চার্চটি খুবই ভালো, ওয়েল মেনটেন এবং ওয়েল ডেকোরেটেড ছিল। আপনারা যদি ফোর্ট কোচি ঘুরে দেখার পরিকল্পনা করেন তবে আপনাদের ট্রান্সপোর্টের খুব একটা দরকার নেই, কারণ এটি একটি ছোট এলাকা যা আপনি সহজেই হাঁটা পথে ঘুরে দেখতে পারেন। শহরের অন্যান্য অংশগুলো ঘুরে দেখার জন্য আপনারা একটি ফেরি অথবা একটি টোটো রিক্সা অথবা উবের নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের ভাড়া সেই অনুযায়ী পড়ে। পার পার্সন মনে করুন ভাড়া থাকে 150 টাকা করে। পরের দিন আমাদের ট্রেন ছিল চেন্নাইয়ের জন্য, তো সেই কারণে সকালবেলাটা আমরা অনেকটা হাতে টাইম পেয়েছিলাম, কারণ আমাদের ট্রেন টাইমিং ছিল 3:20-তে। সকালবেলা আমরা চলে গেলাম জয়লক্ষ্মী শাড়ি সেন্টারে, যেটি আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্সে। হোটেলে লাঞ্চ করে চেক আউট করে আমরা চলে গেলাম সাউথ এর্নাকুলাম জংশনে। সেখানে আমাদের ট্রেন ছিল 22640 চেন্নাই এক্সপ্রেস। এই স্টেশন থেকে চেন্নাই যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন আপনারা পেয়ে যাবেন, যেমন ধরুন 1:20-তে ছাড়ে চেন্নাই এক্সপ্রেস 16128, তারপর 7:25-এ ছাড়ে 12252 ধানবাদ এক্সপ্রেস, এবং তাছাড়াও আপনারা পেয়ে যাবেন 10:20-তে ছাড়ে কোরবা সুপারফাস্ট এক্সপ্রেস এবং চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল মেল অথবা চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস 12696, যেটি বিভিন্ন টাইমিংয়ে ছাড়ে এবং সবকটাই চেন্নাইতে গিয়ে পৌঁছায় 12 ঘন্টা মতো টাইম নিয়ে। আমাদের ট্রেন ছিল 22640 চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি এর্নাকুলাম জংশন থেকে ছাড়ে 4:35-এ এবং চেন্নাইতে গিয়ে পৌঁছায় 5:15-তে। সময় লাগে 12 ঘন্টা 40 মিনিট মতো। এখানে ফার্স্ট ক্লাসের ভাড়া থাকে 2565, যদি আপনারা সেকেন্ড ক্লাস বুক করেন তবে ভাড়া থাকে 1535 এবং থার্ড ক্লাস এসির জন্য ভাড়া থাকে 1090। আমাদের বুকিং ছিল ফার্স্ট ক্লাস, তো সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল পার পার্সন 2585। সেদিনকার জন্য খাবারটা আমাদের ট্যুরিস্ট পার্টি অ্যারেঞ্জ করে দিয়েছিল। খাবারে ছিল সাদা ভাত আর তার সঙ্গে চিকেন। আমাদের ট্রেন চেন্নাই স্টেশনে এসে পৌঁছেছিল 5:15-তে। এরপর আমাদের সেই দিনই চেন্নাই স্টেশন থেকে ট্রেন ছিল শালিমারের জন্য। চেন্নাই থেকে শালিমার যাওয়ার পথে আপনারা অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন, যেমন ধরুন করমণ্ডল এক্সপ্রেস, সাঁতরাগাছি এক্সপ্রেস, হাওড়া মেল, শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের বুকিং ছিল 12842 করমণ্ডল এক্সপ্রেস, যেটি চেন্নাই স্টেশন থেকে ছাড়ে 5টাতে এবং শালিমার স্টেশন গিয়ে পৌঁছায় পরের দিন 11:05-এ। সময় লাগে 28 ঘন্টা 5 মিনিট মতো। এখানে ফার্স্ট ক্লাসের ভাড়া থাকে 4460, সেকেন্ড ক্লাস টিকিটের ভাড়া থাকে 2600 এবং থার্ড ক্লাসের ভাড়া থাকে 1825। মাঝের 2 ঘন্টা ওয়েটিংয়ের জন্য আমরা ওখানকারই এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়েছিলাম। সেখানে আমাদের পার পার্সন ভাড়া পড়েছিল 400 টাকা করে। এক্সিকিউটিভ লজে ওয়েটিংয়ের জন্য আপনাদের ইন্ডিভিজুয়াল টিকিট কাটতে হয় এবং সেখানে আপনারা অনায়াসে রিফ্রেশমেন্টের বিভিন্ন অপশন পেয়ে যাবেন। শুধুমাত্র লাউঞ্জ এরিয়াতে ওয়েটিংয়ের জন্য ভাড়া থাকে 400 টাকা। করমণ্ডল এক্সপ্রেসে উঠে আমাদের রাত্রের ডিনারের জন্য আমি অর্ডার করে নিয়েছিলাম
বেহরুজের বিরিয়ানি। আইআরসিটিসি অথবা যে কোনো ট্রেনের অ্যাপে আপনারা ক্যাটারিংয়ের অপশান যেরকম পাবেন তেমনি অনলাইন ফুড অর্ডারেরও সেকশন থাকে। সেখান থেকে আমি অর্ডার নিয়েছিলাম এবং অর্ডারের জন্য প্রাইস পড়েছিল 385 টাকা। আমাদের ট্রেন 2 ঘন্টা মতো লেট ছিল, তাই আমরা শালিমার স্টেশনে না থেমে নেমে পড়েছিলাম সাঁতরাগাছিতে। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।